এবার 4.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ কয়েক জায়গা। এবারও উৎপত্তি স্থল নরসিংদীর 30 কিলোমিটার গভীরে। হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এলেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের বৈঠক। একটি দলকে ভিভিআইপি বানিয়ে অন্যদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন পক্ষপাতমূলক হওয়ার শঙ্কায় জামায়াত সহ 8 দল। এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে জয়। আনা হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তার অভিযোগ। আজও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও তালাবন্ধ কর্মসূচি। 3 দফা দাবি বাস্তবায়নে অনড় শিক্ষকরা। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। রাজধানী সহ কয়েক জায়গা আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। এবারও উৎপত্তিস্থল নরসিংদী। সকাল 6:30টার দিকে এই কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গেল 21শে নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্প হয়। নরসিংদীর ঘোড়াশালী ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পে নিহত হয় 10 জন, আহত হয় 600-এরও বেশি মানুষ। এরপর থেকেই রাজধানীতে আরও 4 বার ভূকম্পন অনুভূত হয়। সবশেষ সোমবার রাত 12:57 কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের আশেপাশে 4.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সাগাই অঞ্চলের নাচুয়াংয়ে। বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সুনন্দা। আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তো এই বেগম জিয়ার সর্বশেষ আপডেটের যে বিষয়টি রয়েছে সেটি আমরা গতকাল গেল 24 ঘন্টায় সবশেষ কোনো আপডেট সেভাবে আনুষ্ঠানিকভাবে পাইনি। তার আগের দিন মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছিলেন তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তার মানে স্থিতিশীল রয়েছে, এবং তিনি এটিও আশা ব্যক্ত করেছিলেন যে ক্রমে এই অবস্থা থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। আপনি জানেন গতকাল যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসক রিচার্ড বেলে সহ চায়না চিকিৎসক টিম এসেছেন, এবং আপনি জানেন যুক্তরাজ্য, চায়না, সৌদি আরব সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের চিকিৎসকদের গঠিত বোর্ডের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। গেল 23শে নভেম্বর সংক্রমিত হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, এবং 4 দিন পরে সংকটময় অবস্থায় দিকে গেলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে গেল 27 তারিখে তাকে অ্যাডমিট করা হয়, এবং তারপর থেকেই তিনি এই চিকিৎসকদের যে বোর্ড রয়েছে তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন, এবং বলাই যায় আজকে প্রায় 8 দিন তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এবং মাঝে মধ্যেই তার চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ক্রমেই তার আশা ব্যক্ত করছেন তার অবস্থার উন্নতি ঘটবে এমনটি। এবং দেশি বিদেশি চিকিৎসকদের যে বিষয়টি রয়েছে, আজকে যে বিষয়টি রয়েছে, নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম জিয়াকে এসএসএফ বা যে রাষ্ট্রীয় প্রটোকল রয়েছে সেটি দেওয়া হয়েছে, যে অনুসারে আজ ঠিক 12টা থেকে 4টার মধ্যে 2টি হেলিকপ্টার, সেনাবাহিনী এবং বিমান বাহিনী 2টি হেলিকপ্টার অবতরণ এবং উঠবেন। তো এই মোটামুটি আজকের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটিও আমরা এসেই লক্ষ্য করছি, এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি যে তার শারীরিক অবস্থার ব্রিফিং করা হবে কিনা। তো জানলে পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। সুনন্দা। সাব্বির, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মিরসরাইয়ে উঁচু জমিতে মালচিং ও মাচাং পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে সফলতা পাওয়া গেছে।
এই পদ্ধতিতে উৎপাদন খরচ ও রোগবালাই কম, আর চাহিদা ও ভালো দাম থাকায় আগ্রহ বাড়ছে অনেকের। চট্টগ্রামের মিরসরাইয়ে মাঠ জুড়ে মালচিং ও মাচাং পদ্ধতিতে আবাদ হয়েছে তরমুজের। কৃষি বিভাগের পরামর্শ ও আর্থিক প্রণোদনায় ব্ল্যাক বেবি, সূর্যডিম, বাংলালিংক, রসগোল্লা, লিওনা, কিং সুপার, বিগ বাইট, জাফরান ও সুইট বাইট জাতের তরমুজের চাষ করা হয়েছে। ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে পরিপূর্ণ রূপ পায় তরমুজ। এক একটি তরমুজ ৩ থেকে ১০ কেজি ওজনের হয়। প্রতি কেজি বিক্রি হয় ৭০ থেকে ৯০ টাকায়। ভালো ফলন ও উপযুক্ত দাম পাওয়ায় সন্তুষ্ট কৃষক। ৫-৭টা জাত লাগাইছি, জাতগুলো সবগুলা মোটামুটি ভালো হয়েছে। অসময়ের তরমুজ মালচিং পদ্ধতিতে ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ, বেচছি ঠিয়াড়ি ১.৫ লাখ টাকা। এবছর ৮ কৃষককে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে চাষ করেছেন আরও ২ জন। উপজেলায় ৩০০ শতক জমিতে তরমুজের আবাদ হয়। আমাদের যতগুলো তরমুজের প্লট আছে এগুলো নভেম্বরের ২০ তারিখ থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বা নভেম্বরের ৩০ তারিখের পরেও কিছু তরমুজ আসলে থাকবে। আশা করছি এই তরমুজ আবাদটা দিন দিনে আরও বাড়বে। কৃষকদেরকে বীজ, সার এবং প্রশিক্ষণ দিয়ে আমরা সহায়তা করছি। মালচিং ও মাচাং পদ্ধতিতে তরমুজ চাষে কৃষকরা সফলতা পাওয়ায় অন্যান্যরাও আগ্রহী হয়ে উঠেছেন। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বেড়েছে জোঁকের উপদ্রব। এক এলাকা থেকে আরেক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ায় জোঁক এখন মানুষ ও গবাদি পশুর জন্য আতঙ্কের নাম। জোঁকে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। ঘাস খেতে গিয়ে জোঁকের কবলে পড়ে এই গবাদি পশু, নাকে ঝেঁকে বসে জোঁক। সেই বিপদ থেকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করছেন টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি গ্রামের এক কৃষক। এর জিনিসই আর কি আপনার শরীরে উঠলে আপনার নাকদা মুখদা হিলে বাড়তেছে, মানে ২-৩ বছর একটা ভয়ঙ্কর একটা হইতে পারে। টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর থেকে ছড়িয়ে পড়া এই জোঁক এখন মধুপুর, মির্জাপুরের পাহাড়ি এলাকারও আতঙ্ক। চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও গবাদি পশু চারণ। জোঁকের আকার ছোট হয়, মানুষ ও গবাদি পশুর নাক মুখ দিয়ে প্রবেশ করে পর্যাপ্ত রক্ত চুষে তৈরি করে ক্ষত। নাকে মুখে ধরলে বেশি সমস্যা, পায়ে ধরলে তো পায়ে মনে করে যে খাইয়া সাইরা জায়গা। খুবই বিষাক্ত এই জিনিসটা, যদি ধরে প্রায় ৬ মাস অবধি মনে করেন এটা চুলকায়। ঠিক আছে। কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতে, স্যাঁতস্যাঁতে সহ নানা কারণে জোঁকের উপদ্রব বেড়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যাতে কাজ করার সময়, জমিতে কৃষি কাজ করার সময় সাবধানতা অবলম্বন করে, গামবুট, তারপরে হাতে গ্লাভস এগুলো নিয়ে তারা যাতে মাঠে নামে। খামারগুলোর আশেপাশে যত ঝোপ জঙ্গল আছে এই ঝোপ জঙ্গলগুলো যেন কেটে পরিষ্কার রাখে। অবশ্যই খেয়াল রাখতে হবে ঘাসগুলো যেন একটু পরিষ্কার করে ধুয়ে খাওয়ায়। জোঁকে আক্রান্ত রোগীর অবস্থা বুঝে জরুরি চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। কিছুক্ষণ চাইবে ধরে রাখি তাহলে অনেক সময় ব্লিডিং সেখানেই বন্ধ হয়ে যায়। বায়ুপথে বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি ভিতরে ঢোকে তাহলে সমস্যাটা বেশি হয়। ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ অঞ্চলের মানুষের কর্মময় জীবন সচল রাখতে ও অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চায় এলাকাবাসী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ভূমিকম্পের খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, এবারের ভূমিকম্প কেমন অনুভূত হয়েছে নরসিংদীতে? এছাড়া কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কিনা জানাবেন। এরপরে কিন্তু 22 নভেম্বরও কিন্তু আসলে 2 দফা এবং সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর আজকে কিন্তু যে 4.1 যে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেটি আমরা অনুভব করছি। সকাল 6:14 নাগাদ কিন্তু নরসিংদীতে ভূমিকম্পে কেটে ওঠে এবং আমরা কিন্তু আজকেও জানতে পেরেছি যে 4.1 ভূমিকম্প অনুভূত হয়েছিল। এটি কিন্তু নরসিংদীর শিবপুরে বলে কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু গত যে 6টির মধ্যে 4টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং নরসিংদীর মাধবদী, ঘোড়াশাল, পলাশ এবং আজকে সর্বশেষ কিন্তু নরসিংদীর শিবপুরে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি এখানকার
স্থানীয় জনগণের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 14 দিনের মধ্যে 6 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে 4 বার কিন্তু নরসিংদী মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আজকে সেই যে 4.1 ভূমিকম্প অনুভূত হয়েছে, এটি থেকে আসলে আমরা জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতি সংবাদ পাইনি। আমি এই মুহূর্তে আছি নরসিংদী 100 বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে। এখনো পর্যন্ত এখানে কোনো আহতের কোনো রোগী আমরা দেখতে পাইনি, অথবা জেলাব্যাপী কোনো ভবন ফাটল কিংবা নতুন করে কোনো ভবন ভাঙার কোনো দৃশ্য বা খবর আমরা পাইনি। আমরা কথা বলার চেষ্টা করছি স্থানীয় প্রশাসনের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের নলেজে কোনো। ধন্যবাদ আপনাকে। দেয়ালে ধরেছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টি হলেই স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে ঘর দরজা। এমনই বেহাল দশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের। 70-এর দশকে নির্মিত এই ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছে শিক্ষার্থীরা। ভূমিকম্পের প্রাদুর্ভাবে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। পাহাড়ের বুক ঘেঁষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল। লালদুর্গ খ্যাত ভবনটিতে বিভিন্ন বিভাগের 5 শতাধিক শিক্ষার্থীর বাস। 1971 সালে প্রতিষ্ঠিত হলটির বয়স প্রায় 54 বছর। দীর্ঘদিন ধরে সঠিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটির এখন বেহাল দশা। দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। দেখা দিয়েছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। আমাদের হলটি দীর্ঘদিন পুরাতন হওয়ার কারণে আমাদের চার থেকে পলেস্তারা খসে পড়তেছে। প্রথম ভাগে যখন পড়ে তখন আমার গাড়ি পড়ছিল। সবসময় আতঙ্কের মধ্যে থাকি। দ্রুত সময়ের মধ্যে নতুন হল নির্মাণ করে নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি হল সংসদের। হলের যে সার্বিক পরিস্থিতি, এখানে একজন শিক্ষার্থী নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে না। প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা নতুন হলের রোডম্যাপ আমাদেরকে দেয়। হলটি সংস্কার করা হবে নাকি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে, সিদ্ধান্ত নিতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লোড বেয়ারিং স্ট্রাকচার, এটা আরসিসি স্ট্রাকচার না, দীর্ঘদিন আসলে এটা অনেক সময় অতিবাহিত হয়েছে। এটা অনেক পুরানো হওয়ার পরে জন্য কিছু কিছু হয়তো ফাটল। প্রতিবেদনের উপর ভিত্তি করে হলের ভবিষ্যৎ কাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সবাই মিলে আমাদের এক্সটার্নাল কয়েকজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্টদেরকে নিয়ে আমাদের টিম পরিদর্শন করে, ওনারা এখন অ্যানালাইসিস করে দেখছেন এটি সংস্কার করা সম্ভব না এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। আমরা পরিপূর্ণ রিপোর্টটা পেলে আমরা সিদ্ধান্ত নিব। আমরা চাই না যে আমাদের শিক্ষার্থীরা একটা ঝুঁকিতে পড়ুক। দ্রুত নতুন হল নির্মাণের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিভিসি নিউজ ডেস্ক। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে চলছে মেডিকেল টেকনোলজিস্টদের শাটডাউন কর্মসূচি। এ ব্যাপারে জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দাবি নিয়ে কি বলছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা? সঞ্জিতা, গত কয়েক মাস ধরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কিন্তু তাদের 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘ প্রায় 30 বছর ধরে তাদের এই দাবি, ন্যায্য দাবি, সেটি আদায়ে তারা আসলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে দফতর থেকে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, তাদের অধীনস্থ যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেগুলোতে তারা ঘুরছেন। তবে আমলাতান্ত্রিক জটিলতা সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সদিচ্ছার অভাবেই মূলত তাদের যে 10ম গ্রেডে উন্নীত করার যে দাবি সেটি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সেটি তারা অভিযোগ করছেন। আজকে যদিও পুরোপুরি দেশের যে সমস্ত সরকারি মেডিকেল এবং বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা দিয়েছিলেন, তবে তারা গতকাল রাতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে মন্ত্রণালয় এবং সরকারেরই মূলত পরামর্শে তারা মূলত সেই কর্মসূচি থেকে সরে এসে আজকে অর্ধদিবস কর্মবিরতি তারা পালন করছেন। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই হাসপাতালে আপনি দেখছেন যে প্যাথোলজি বিভাগে এখানে কোনো টেকনোলজিস্ট নেই এবং বিভিন্ন জায়গা থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়ছেন এবং বিভিন্ন পরীক্ষা করতে যারা আসছেন তারা কিন্তু পরীক্ষাগুলো করাতে পারছেন না। আমরা একটু সামনে যেতে চাই। মানুষের যে দীর্ঘ সারি, এখানে যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার থেকে বিভিন্ন রিপোর্টগুলো আসলে সরবরাহ করা হয়।
হয় সেই রিপোর্টগুলো নিতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ এখানে এসছেন। তারা কিন্তু তাদের যে পরীক্ষাগুলোর রিপোর্ট, সেই রিপোর্টগুলো তারা পাচ্ছেন না, কারণ মেডিকেল টেকনোলজিস্ট এবং যে ফার্মাসিস্টরা রয়েছেন তাদের যে দাবি বা তাদের যে আন্দোলন বা তাদের যে কর্মবিরতি, সেটির ফলে তারা কিন্তু কর্মস্থলে নেই। আপনি জানেন যে একটি মেডিকেল রিপোর্ট অথবা পরীক্ষার রিপোর্ট, সিটি স্ক্যান, এমআরআই, অন্যান্য যে পরীক্ষার রিপোর্টগুলো তৈরি হয়, সেই রিপোর্টগুলো তৈরি করতে মেডিকেল টেকনোলজিস্টরা সহায়তা করেন। পাশাপাশি চিকিৎসকদের যে ব্যবস্থাপত্র সেটি প্রস্তুত করতে ফার্মাসিস্টরা সহায়তা করেন। তারা ওষুধপত্র মান নির্ধারণ থেকে শুরু করে নানান ধরনের কর্মকাণ্ড তারা হাসপাতালে করে থাকেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই সেবাগুলো দিয়ে আসছেন, কিন্তু তাদের যে ন্যায্য দাবি 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার যে দাবি, সেটি কোনোভাবেই সরকারের কোনো পক্ষ বা তাদের যে মন্ত্রণালয়, অধীনস্থ মন্ত্রণালয়, তারা শুনছেন না। ফলে তারা বাধ্য হয়ে এই যে কর্মবিরতির মতো যে কর্মসূচি, সেটি নিতে তারা বাধ্য হয়েছেন। আমরা একটু পরেই হয়তো তাদের যে সরকারি এবং বেসরকারি মেডিকেলে যে সমস্ত কর্মরত টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন, তারা বিক্ষোভ বা আন্দোলনে নামবেন। তারা আজকে পরে আসলে কি কর্মসূচি দিচ্ছেন, আজকে তো অর্ধ দিবস কর্মবিরতি, এর পরে তারা কোন ধরনের কর্মসূচি দিচ্ছেন সেটি নিশ্চয়ই তাদের মাধ্যমে আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। সঞ্জিদা। মুজিব, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের বিএনপি প্রার্থী সায়েদ আহমেদ আসলাম সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও অভিযান বাড়ানোয় কয়েক বছর ধরে মাদকের নিরাপদ পথ হিসেবে সমুদ্র বেছে নিয়েছেন কারবারিরা। অন্যান্য উপকূল ব্যবহার করে মাদক যাচ্ছে সারা দেশে। বিজিবিও বলছে সাগর পথে বেশি মাদক ঢুকছে দেশে, সেভাবেও ব্যবস্থা নিচ্ছে তারা। সীমান্ত শহর হওয়ায় টেকনাফকে বলা হয়ে থাকে মাদকের প্রবেশদ্বার। ইয়াবার বড় বড় চালান মিয়ানমার থেকে সমুদ্রপথে ঢোকে টেকনাফে। তবে সাগর হয়ে মহেশখালী, কুতুবদিয়া, পটুয়াখালীর কুয়াকাটা ও চট্টগ্রামে মাদক পৌঁছে দিচ্ছেন কারবারিরা। তাই শুধু টেকনাফ নয়, বঙ্গোপসাগর ব্যবহার করে অন্য পথে কারা কারা ইয়াবা আনছে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। টেকনাফের স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসা করতে চায় না এবং মাদক থেকে ছেড়ে আসতে চায়। যদি এখানে বেড়া দেওয়া হয় তাহলে মাদক অনেকাংশে রোধ হবে। টেকনাফের মানুষগুলো মাদক বিক্রি করে মাদকগুলো চলে যায়। ব্যবহারের জায়গা যদি বন্ধ না হয়, উৎপাদনের জায়গা তো জীবনও বন্ধ হবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুয়াকাটায় 4 লাখ পিস ইয়াবা সহ আটক করা হয় 16 জনকে। একই মাসে কক্সবাজার ঘাটে ট্রলারে 15 লাখ, বাঘখালী নদীর মোহনায় 4,60,000 এবং এপ্রিল মাসে কলাতলি এলাকা থেকে 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে মাদকের বড় বড় চালান জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য সমতলের পাশাপাশি সমুদ্রেও বাড়ানো হয়েছে তৎপরতা। আমাদের দেশে যে মাদক অনুপ্রবেশ করে, বিশেষ করে মায়ানমার অঞ্চল থেকে বাংলাদেশে, এর একটা বড় অংশই সমুদ্র পথে বাংলাদেশে অভ্যন্তর প্রবেশ করে। সেই ক্ষেত্রে মাদক নির্মূলের যে চেষ্টা করছি, আমাদের নিশ্চয়ই সেই দিকে নজরদারি করা প্রয়োজন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত 109 কোটি টাকার মাদক উদ্ধার করে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর মহাদেবপুরের সড়ক সংস্কারের নামে নির্বিচারে কাটা হচ্ছে ঔষধি গাছ। গাছ কাটার এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে বেড়েছে ক্ষোভ। পরিবেশবাদীরা বলছেন গাছ রেখেই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম থেকে কদমতলী পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, আর সেই উন্নয়নের নামেই কাটা হচ্ছে রাস্তার দুপাশের বহু বছরের পুরনো গাছ। এরই মধ্যে শতাধিক ঔষধি অর্জুন গাছ ছাড়াও আম, জাম, কাঁঠাল, মেহগনি সহ অসংখ্য ফল ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিনা প্রয়োজনে গাছ কাটার এই সিদ্ধান্তে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে এলাকার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। সবাই এর সাল বাকলার ব্যবহার করে যে কোনো রোগের কারণে। রাস্তার মাপ যেটা আছে তার থেকে গাছগুলো বাইরে আছে। আমাদের এলাকার জনগণের সাথে দেখতেছি এই গাছগুলো কাটার কোনো দরকার নাই। অকশন হয়েছে, অকশনের মাধ্যমে আমরা পাইছি। ওষুধি হলো 338টা আর মোট গাছ হলো 537টা। আমরা টেন্ডার নিয়েছি বন্দর থেকে।
ঔষধি ও বনজ গাছ এলাকার জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ, তাই গাছ না কেটে সড়ক প্রশস্ত করার প্রকল্পটি বাস্তবায়ন করা যেত বলে জানান পরিবেশ কর্মীরা। রাস্তার সম্প্রসারণের দোহাই দিয়ে যেভাবে কাটা হচ্ছে, এটা সত্যিই খুব কষ্টের। কোনো বাধা ছাড়াই গাছগুলো রেখেই করা সম্ভব। কেউ বা কারা কিছু পয়সা কামানোর জন্য পরিবেশের এই বিধ্বংসী ঘটনাটা ঘটাচ্ছে। এই অবস্থায় স্থানীয় সরকার বিভাগ বলছে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে, তবে গাছ কাটার বিষয়টি দেখছেন বরেন্দ্র ও বন বিভাগ। আর বরেন্দ্র কর্তৃপক্ষ কোনো তথ্য না দিয়েই বস্তুনিষ্ঠ সংবাদ খোঁজার পরামর্শ দিলেন। কিছু কিছু জায়গায় 3 মিটার ছিল, 3.7 ছিল, আমরা এখন 5.5-এ যাচ্ছে আমাদের টোটাল ওইতে। সেক্ষেত্রে গাছগুলা যদি রাখাও সম্ভবত এটা ঝুঁকিপূর্ণ হতো আর কি। আপনারা পাচ্ছেন না, ঘুরে ঘুরে কত কিছু ঘটে। ঠিক আছে, রাখেন। অবশিষ্ট গাছ যেন রক্ষা পায় এবং উন্নয়ন যেন হয় পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই রাজশাহী শহরের একটি শতবর্ষী রাজবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, ঐতিহ্যের মূল্য যাচাই না করেই রাজবাড়িটি নামমাত্র মূল্যে নিলামে তুলে বিক্রি হয়েছে। রাজশাহী শহরের সিপাইপাড়ার একটি পুরনো রাজবাড়ি কয়েকদিন ধরেই চলছে ভেঙে ফেলার কাজ। প্রবেশমুখেই রাজবাড়ির সমবয়সী একটি নাগলিঙ্গম গাছ, তাতে ফুল ফুটেছে, এসেছে ফল। ভূমি অফিসের রেকর্ডে এর মালিক ছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। জনশ্রুতি আছে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী রাজশাহী এলে এই দোতলা বাড়িতেই থাকতেন। রাজপরিবার চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। নিলামে 1,52,000 টাকায় বাড়িটি কিনে নেয় মতিউর রহমান নামের একজন। আমাদেরকে ভূমি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে দেয়, এই তো আমরা ভাঙা শুরু করেছি। ইট সুরকি কিনে আমরা একবারে এখান থেকে আমাদেরকে যেটা অফিস থেকে করা হয়েছে, অবগত করা হয়েছে, ইট সুরকি কোনো কিছু থাকবে না, জাস্ট প্লেন মাটি থাকবে। হেরিটেজের মূল্য আমি বাদও রাখি, তবুও ওই ভূমির দাম তো এইটা পড়ে না। এইটাকে কেন্দ্র করে রাজশাহীতে পর্যটন শিল্প গড়ে উঠতে পারত। বাড়িটি সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী সহ তরুণ প্রজন্ম। কর্তৃপক্ষের উচিত ছিল যে এটা ভালোভাবে দেখে জেনে আলোচনা করে তারপরে, আমার মনে হয় এটা একটা জরুরি মিটিং ডেকে প্রশাসন, জেলা প্রশাসন এটার একটা ডিসিশনে যেতে পারতেন ওনারা। এই যে বাড়িটা ভাঙা হয়েছে, এটার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছে এবং এখানে মহারানী হেমন্ত কুমারী এসে অবস্থান করতেন। বাড়িটির ইতিহাস বা গুরুত্ব না জেনেই ভেঙে ফেলার কথা স্বীকার করলেন অতিরিক্ত জেলা প্রশাসক। বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। প্রত্নতত্ত্ব এসে এটিকে নির্ধারণ করবে যে এটি প্রত্নতাত্ত্বিক ভ্যালু আছে কিনা বা সংরক্ষণযোগ্য কিনা, সেই হিসেবে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহাসিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। বরগুনায় শীতের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত 30 থেকে 40 জন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নির্ধারিত শয্যার চেয়ে রোগী 4 গুণ, তাই ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। তবে চিকিৎসকরা বলছেন, সীমিত পরিসর আর জনবল নিয়েই তারা আপ্রাণ চেষ্টা করছেন সেবা দেওয়ার। বাংলার প্রকৃতিতে এখনও হেমন্তকাল। দিনভর রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যার পর একটু একটু করে শুরু হয় শীত। আর দিনরাতে আবহাওয়ার এমন রূপ বদলে সাগর তীরের জেলা বরগুনায় ঠান্ডায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বরগুনা জেনারেল হাসপাতালে সর্দি জ্বর সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে 30 থেকে 40 শিশু। বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। অনেক অসুস্থ, 3 দিন যাবত জ্বর, প্লাস আপনার বমি আছে, আছে, ও একদম ক্লান্ত হয়ে গেছে। একটা নেবুলাইজার দিচ্ছে, আপনি দেখেন এনে সিরিয়াল থাকে, কেউ নেবুলাইজার ঠিক মতো দিতেছে না, 6 ঘন্টা পর পর নেবুলাইজার দেওয়া লাগে। শিশু ওয়ার্ডে নির্ধারিত বেড 40টি হলেও ভর্তি থাকছে 140 থেকে 150 জন। বাচ্চাদের ধরেন একটু সিট হইলে ভালো হয়, কারণ আমরা ঠান্ডার জন্য আসছি। ফ্লোরে তুলে তো একটু ঠান্ডা বেশি লাগে। ফ্লোরে তো আরো স্বাস্থ্য খারাপ হইবে। আমরা বরিশাল যে যাবো, ওই টাকা পয়সা আমাদের কাছে নেই, দয়া করে চিকিৎসাটা একটু ব্যবস্থা করেন এখান থেকে। সীমিত জনবল ও সরঞ্জাম দিয়ে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম চিকিৎসকেরাও। শীতের কারণে আউটডোর ইনডোর দুই জায়গাতেই রোগীর সংখ্যা অনেক বেড়েছে। আউটডোরে প্রতিদিন আপনার 150 to 180 এরকম পেশেন্ট আসছে এবং ইনডোরেও আমাদের 40টা বেড আছে, কিন্তু বেডের এগেইনস্টে আমাদের ভর্তি রোগী আছে প্রায় 150 এর মতো। শিশুদের জন্য যে সার্বক্ষণিক ওয়ার্ডের ভিতরে একজন শিশু চিকিৎসক রাখা, এরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে আমার নেই।
তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ অ্যাটেনশন শিশু বিভাগের প্রতি দিতে। তো আরেকটু যদি ডাক্তারের সংখ্যাটা বাড়ানো যেত তাহলে হয়তো আমরা আরেকটু ভালো সেবা দিতে পারতাম। নানা সংকটেও শিশুরা যেন উপযুক্ত চিকিৎসা পায়, সেই প্রত্যাশা অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বৈঠকও করেছেন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি এবং চীনের 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও আছেন এই মেডিকেল টিমে। এর আগে বুধবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য সহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা। এছাড়া হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে আজ দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এসএসএফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এভার কেয়ার হাসপাতালের পাশের 2টি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ওঠানামা করবে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে জানানো হয়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হচ্ছে। তিন দফা দাবি বাস্তবায়নে অনড় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে সিলেটের প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ও তালাবন্ধ রাখার কর্মসূচি চলছে। তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষাও চলছে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রভাব পড়বে বলে জানান অভিভাবকরা। খুলনার চিত্র প্রায় একই। এর আগে বুধবার রাতে ভার্চুয়াল বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। দুঃখজনক বিষয়, 1 বছর লেখাপড়া করে যদি পরীক্ষা না দিতে পারে তাহলে তো একটা বাচ্চার লস হইতাছে একটা বছর। আমরা অভিভাবক হিসাবে আমরা সবসময় চাই যে আমাদের বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেখ। সবগুলা সংগঠন একত্রিত হয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে কমপ্লিট শাটডাউন। 3 দফা দাবি বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি নিয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের আজকে চিত্র কেমন দেখছেন জানাবেন। আমি রয়েছি যে খুলনা নগরী শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা কিন্তু দেখেছি সকাল থেকে কিন্তু যে পরীক্ষা কার্যক্রম, সেই পরীক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে যে এখানে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এক কঠিন অবস্থানে, বিশেষ করে তারা 3 দফা যে দাবি বাস্তবায়ন, সে বাস্তবায়নটার অনার রয়েছেন। তবে শিক্ষার্থীদের বিষয়টিকে তারা বিবেচনা নিয়েছেন। বিশেষ করে মানবিক যে বিষয়টি, সারা বছর শিক্ষার্থীরা লেখাপড়া করছে, সেই কোমলমতি শিক্ষার্থীদের বিষয়টা বিবেচনা নিয়ে এখন কিন্তু এই প্রতিষ্ঠানের পরীক্ষা কার্যক্রম চলছে। আর কথা বলবো, এখানে রয়েছেন শিক্ষক রয়েছেন, আপনার দাবিটা কি দাবি, আপনার কি অবস্থা রয়েছে দাবিতে? আমাদের দাবি হচ্ছে 3 দফা, যেটা হচ্ছে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, শতভাগ পদোন্নতি এবং 10 এবং 16 বছরের উচ্চতর স্কেল প্রাপ্য, যেটা থেকে আমরা বঞ্চিত। এটা আমাদের একমাত্র দাবি, এই 3 দফা দাবি। আমরা এই 3 দফা দাবির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আমাদের মহাপরিচালক এবং সচিব মহোদয় স্যার এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তারা তাদের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছে। আমাদের এই দাবি বাস্তবায়ন হলে আমরা আবার সঠিকভাবে ফিরে আসবো। আমরা আমাদের 3 দফা দাবিতে ঐক্যজোটের নেতৃত্বে যে দাবি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেই দাবির জন্য আমরা একমত। এখন হচ্ছে আমরা প্রধান শিক্ষকের নেতৃত্বে পরীক্ষা চলছে এবং আমরা কিছুটা মানবিক যে আমাদের
কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা বঞ্চিত করতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং একজন শিক্ষক রয়েছেন এখানে, সহকারী শিক্ষক, তিনিও কিন্তু যে শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে বিশেষ করে অভিভাবকদের অনুরোধে একেবারেই যে আন্দোলন থেকে অনেকটা সরে এসে যে কিন্তু পরীক্ষা নিচ্ছেন। এবং এখানে বলা যায় যে এই যে 9 তারিখে 9 ডিসেম্বর এই প্রাথমিক যে পরীক্ষা 7টি পরীক্ষা, সেই 7টি পরীক্ষার শেষ হওয়ার কথা রয়েছে, যার কারণে যে এখন পর্যন্ত যে 4টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি রয়েছে আরও 3টি, যার কারণে যে এই বিষয়টিকে যে শিক্ষকদের যে উদ্বিগ্নের কারণে যে অনেকটাই অভিভাবকরাও কিন্তু শিক্ষকদের সঙ্গে বসেছেন এবং তারা এই অঞ্চলের মানুষ যারা অভিভাবকরা তারা কিন্তু বসে তাদের অনুরোধে এই পরীক্ষা কার্যক্রম চলছে। এবং খুলনা মহানগরীতে বলা যায় 126টি জন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অনুরূপভাবে বিভাগের যে 10টি জেলা রয়েছে সেখানে বলা যায় 8167টি যে প্রাথমিক বিদ্যালয় এই আন্দোলন অব্যাহত রয়েছে। এটাই ছিল শেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনার। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 156, ময়মনসিংহ 11-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। এটি মূলত ময়মনসিংহের সবশেষ আসন। ঢাকা থেকে উত্তরবঙ্গের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের ওপরেই ঢাকার সবচেয়ে কাছের উপজেলা ভালুকা। এরপরেও দীর্ঘ সময়ে ভালুকার যে প্রত্যাশিত উন্নয়ন সেই উন্নয়ন হয়নি, এমনটাই আসলে স্থানীয় ভোটারদের অভিযোগ। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ 11 ভালুকা আসনের প্রার্থী সাইফুল্লাহ পাঠান ফজলু। আমরা একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময়েও ভালুকার যে প্রত্যাশিত পরিবর্তন, প্রত্যাশিত উন্নয়ন সেটা করা সম্ভব হয়নি? জি, আপনাকে ধন্যবাদ। আমি ভালুকার 3,53,588 ভোটার অধ্যুষিত এই ভালুকার সর্বস্তরের জনগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালুকা দীর্ঘদিন 54 বছর এই স্বাধীনতার পর আমরা তেমন কোনো উন্নয়ন পাই নাই। জনগণের কাছে যাচ্ছি একটা কথাই তাদের, যে আমরা তেমন কোনো উন্নয়ন পাই নাই। ভালুকার এমন অনেক উন্নয়ন রাস্তাঘাট আছে যারা এখনো পর্যন্ত কোনো ইটটা পর্যন্ত এখনো পড়ে নাই। আগের মতোই কাদা রাস্তা দিয়ে জনগণ অনেক কষ্ট করে চলাচল করতেছে। এই উন্নয়ন না হওয়ার কারণ একটাই, লুটপাট, দুর্নীতি। এটার জন্যই আসলে ভালুকার কোনো উন্নয়ন হয় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ইতোমধ্যে আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি এই এলাকার প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, মানুষের প্রত্যাশার কথা শুনছেন এবং আপনি আপনার নির্বাচনী ইশতেহার দিচ্ছেন। মানুষ আসলে কি চায় এখন এই মুহূর্তে? মানুষ এই 54 বছরের যে বস্তাপচা রাজনীতি, এইটা মানুষ আর চায় না। মানুষ দলবাজি, সন্ত্রাস, লুটতরাজ এইগুলো মানুষ আর চায় না। নতুন করে বাংলাদেশ দেখতে চায়, যারা জনগণের কথা বলবে, আইনের শাসন দেখবে, এই উন্নয়নের কথা উন্নয়ন হবে, হ্যাঁ, এই দলবাজি হবে না। আপনাকে কেমন সাড়া দিচ্ছে? যে আলহামদুলিল্লাহ, আমরা অভূতপূর্ব সাড়া, এটা আমরা কল্পনা করি। জনগণের কাছে যাচ্ছি, জনগণ যেসব ইমপ্রেশন করতেছে, মনোভাব দেখাচ্ছে, এটা আমরাও নিজেরা আশ্চর্য হয়ে যাই। প্রায় 3.5 লাখ মানুষ এখানে, নারী ভোটারের সংখ্যাই বেশি, তরুণ ভোটারের আধিক্য রয়েছে এই আসনে। তো নারী এবং তরুণদের জন্য যদি আপনি জয়ী হতে পারেন, কি পরিকল্পনা আছে? জি আলহামদুলিল্লাহ, আমরা তরুণদের ব্যাপারে আমরা ভালুকা শিল্প এরিয়া, কিন্তু দুর্ভাগ্য সত্য তরুণদের একটা বিশাল বেকারত্ব। এই বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করব। বিশেষ করে ভালুকায় অনেক শিল্প, এই শিল্পতে অনেকেরই চাকরি হচ্ছে না। এইটা আমরা একটা ব্যবস্থা করব তরুণদের জন্য ইনশাল্লাহ। এবং নারীদের ব্যাপারে, নারীরাও তো এই শিল্পকে টিকে রাখা নারীদের বিরাট অবদান, অথচ এরা কর্মঘণ্টায় করে সংসার শরীর স্বাস্থ্য সব ভেঙে পড়ছে। এই জন্য আমাদেরকে কর্মঘণ্টা কীভাবে কমে আনা যায়, এটা আমরা নারীদের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই আসনে তো বিএনপি প্রার্থীও রয়েছে, তো আপনি আসলে নিজেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত বলে মনে করেন? যে আলহামদুলিল্লাহ, আমরা জনগণের যাচ্ছি,
জনগণের যে মনোভাব, আলহামদুলিল্লাহ আমরা 100% নিশ্চিত আমরা জয় হব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন ভালুকার মানুষ পাবে, এমনটাই প্রত্যাশা আসলে সকলের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। পরবর্তী বুলেটিনগুলোতে অন্য কোনো দলের যারা জনপ্রতিনিধি হতে আগ্রহী তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের। হামাসকে ধ্বংস করতে গিয়ে পুরো গাজাকেই ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েলের সামরিক হামলায় মৌলিক ভুল ছিল, এর মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নাজুক যুদ্ধবিরতিতে চলছেই ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার তেল আবিবের বিমান হামলায় নিহত হয়েছেন 7 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর 2 বছরের বিমান, ড্রোন ও স্থল হামলায় এখন ধ্বংসের নগরী গাজা উপত্যকা। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, অভিযানের লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা, কিন্তু হামাস রয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে গাজা। তিনি বলেন, অভিযানের পদ্ধতিতে ছিল মৌলিক ত্রুটি। আমি মনে করি এই অভিযানের ধরনেই মৌলিক ভুল ছিল। সাধারণ নাগরিকদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের এমন অভিযান যুদ্ধাপরাধের শামিল মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তা প্রবেশ সীমিত করায় মানবিক সংকট বাড়ছে। তবে ইসরায়েল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। স্থানীয় সময় বুধবারও ইসরায়েলি বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে আল নাজাত ক্যাম্পের উপর। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে গাজাবাসীদের বের হওয়ার সুযোগে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষকরা বলছেন, এটি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার আরেকটি ধাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।